आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব নাট্যকার সৌম্য মিত্রের বিভাব নাটকের সূচনা অংশের লাইন ধরে ব্যাখ্যা। এর আগে অডিওতে আলোচনা করা হয়ে গেছে, তাও তোমাদের আরও সুবিধার জন্য আজকে থেকে বিভাব নাটকের লাইন ধরে ব্যাখ্যা শুরু হলো। আজকের আমাদের যে প্রথম অংশটা রয়েছে সূচনা অংশ, এই সূচনা অংশের লাইন ধরে ব্যাখ্যা করব। আর সূচনা অংশে যে সমস্ত প্রশ্ন হওয়ার কথা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। আর যাদের কাছে ওই প্রশ্নগুলো লেখা নেই তারা এখন ক্লাস চলাকালীন প্রশ্নগুলো লিখে রাখবে, পরে উত্তরগুলো নিজের মতো করে লিখে নেবে। আজকের প্রশ্ন আর উত্তরগুলো বুঝে নাও। সৌম্য মিত্রের বিভাব নাটকের প্রথমে দেখা যাচ্ছে সূচনা অংশ বলে একটা অংশ রয়েছে। আর এই সূচনা অংশে মঞ্চে সৌম্য মিত্রকে একা দেখা যাচ্ছে। সচরাচর সাধারণত কোনো নাটকের প্রথমে এই রকম দীর্ঘ সংলাপ, দীর্ঘ বক্তৃতাধর্মী সংলাপ থাকে না, দেখা যায় না। কিন্তু এই নাটকের বিশেষত্ব হচ্ছে এই নাটকের প্রথমেই দীর্ঘ একটা সংলাপ রয়েছে মাত্র একটা চরিত্রের মুখে, এবং তিনি হলেন সৌম্য মিত্র। এই যে দীর্ঘ সংলাপ, এটা হয়তো দর্শকদেরকে ভারাক্রান্ত করতে পারে, দর্শকদের মধ্যে একটা একঘেয়েমি জাগাতে পারে, দর্শকেরা হয়তো একটু বোর হয়ে উঠতে পারে। কিন্তু এর আগে আলোচনা করা হয়েছে যে এই যে বিভাব নাটকে যে নাট্য ভঙ্গির ব্যবহার করা হয়েছে, যার ধারণা নাট্যকার যেমন দেশীয় যাত্রা থেকে, মারাঠি তামাশা থেকে, আবার পুরনো বাংলা নাটক থেকে গ্রহণ করেছিলেন, তেমনি জাপানের থিয়েটার কাবুকি থেকেও গ্রহণ করেছিলেন। এখন কাবুকি থিয়েটারে যেখানে দর্শকেরা দর্শক আসনে বসে থাকেন, সেই দর্শক আসন পর্যন্ত থিয়েটারের যে কলাকুশলী তাদের উপস্থিতি ঘটে, মানে দর্শকের কাছাকাছি অভিনেতা অভিনেত্রীরা পৌঁছে যায়। তার মানে দর্শক আসনে বসে থাকলেও দর্শকেরা কিন্তু শুধুমাত্র দর্শক হয়ে নয়, ওই নাটকের চরিত্র হয়ে ওঠে। অর্থাৎ নাটকের সঙ্গে দর্শকেরা একাত্ম হতে পারে, নাটকের কলাকুশলীরা দর্শকদেরকেও ওই নাটকের চরিত্র করে নেয়। ফলে দর্শকেরা বোর ফিল করে না, দর্শকেরা একঘেয়েমিতে ভারাক্রান্ত হয় না। তো এখানেও তাই, এখানে আমাদের মনে হতে পারে প্রথমেই যখন সৌম্য মিত্র দীর্ঘ একটা বক্তৃতা বলে গেছেন সংলাপের মধ্য দিয়ে, তাহলে দর্শকেরা নিশ্চয়ই বোর হবে, ক্লান্ত হয়ে পড়বে, অন্যমনস্ক হয়ে পড়বে। কিন্তু না, দর্শকেরা অন্যমনস্ক হবে না। তার কারণ প্রতি মুহূর্তে এখানে চরিত্র সৌম্য মিত্র কী করেছে, দর্শকদের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে গেছে, দর্শকদেরকে ওই নাটকের মধ্যে ইনভলভ করার চেষ্টা করেছে। তো আমরাও সৌম্য মিত্রের সাথে সাথে হয়ে উঠব এই নাটকের চরিত্র সূচনা অংশে। তো সূচনা অংশে সৌম্য মিত্র মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন? মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন, এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হন। আমি বলেছিলাম এই নাটকের অভিনবত্ব কি না, চরিত্র। চরিত্রের একটা বৈশিষ্ট্য দেখো, যে সাধারণত চরিত্রগুলো বাস্তবে যে নামের চরিত্র সেই নামের চরিত্র হয়ে উঠে আসে না। হ্যাঁ, বাস্তবে যে চরিত্রগুলো সেই চরিত্রগুলোকে নাট্যকাররা তারা অভিনয়ের মাধ্যমে নকল করে, ফুটিয়ে তোলে। কিন্তু সাধারণত বাস্তবের নামগুলোকে আড়াল করে একটা কাল্পনিক নামে তারা চরিত্রগুলোকে দাঁড় করায়। কিন্তু এখানে অভিনবত্ব হলো বাস্তবে চরিত্রগুলো যে নাম, ওই একই নামে
চরিত্রগুলো উঠে এসেছে। তাহলে শম্ভু মিত্র এখানে শম্ভু নামে পরিচিত, অমর গাঙ্গুলি অমর নামে পরিচিত, আর তৃপ্তি মিত্র বহুরূপী নাট্য গোষ্ঠীতে যে সম্বোধনে সম্বোধিত হতেন সেই সম্বোধনেই এখানে তাকে সবাই ডাকে। কি বলে ডাকে? বৌদি। 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 এই একাঙ্কিকাটিতে এই শব্দটাকে ভাঙো, একাঙ্ক যোগ নাটিকাটিতে, নাটকের ক্ষুদ্র রূপ নাটিকা, আর এক অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে সেটা একাঙ্ক, নাটক তার ক্ষুদ্র রূপ তাই নাটিকা। আর এই একাঙ্ক নাটিকা অর্থাৎ একাঙ্কিকাটি। তাহলে বলো একাঙ্কিকাটি অর্থাৎ একাঙ্ক নাটিকাটি বলতে কোন নাটিকাটির কথা বলা হয়েছে? এক অঙ্ক বিশিষ্ট নাটক। এখানে কোন নাটকটার কথা বলা হয়েছে? বিভাব নাটক। বিভাবের কথা বলা হয়েছে। তো তোমরা বইতে এই একাঙ্কিকাটি কথাটাকে ব্র্যাকেটে রাখো। এটা থেকে এমসিকিউর প্রশ্ন হতে পারে যে একাঙ্কিকাটি মানে কোন নাটিকাটির কথা বলা হয়েছে, উত্তর হবে বিভাব। এটাকে ব্র্যাকেটে রেখে দেবে। তাহলে এই একাঙ্কিকাটিতে অর্থাৎ এই বিভাব নাটিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হন। চরিত্ররা বাস্তবে তারা যে নামে ছিল সেই নামেই উপস্থিত হয়েছে নাটকে চরিত্র হিসেবে। তাই শম্ভু মিত্রকে আমরা শম্ভু নামেই এখানে দেখতে পাচ্ছি, অমর গাঙ্গুলিকে অমর নামে দেখতে পাচ্ছি, যিনি অর্থাৎ অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত, এই দলের সঙ্গে একাত্ম জুড়ে আছেন। বহুরূপী নাট্য দল যখন থেকে গড়ে উঠেছে সেই প্রথম থেকেই অমর গাঙ্গুলি এই নাট্য দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছেন। তাই অমর গাঙ্গুলি এর প্রতিষ্ঠাতাদের মধ্যেও অন্যতম, যদিও একজন সদস্য হিসেবে তিনি বেশি সক্রিয়। ব্র্যাকেটে রাখবে বহুরূপী নাট্যগোষ্ঠী, এটাকে তোমরা ব্র্যাকেটে রাখবে। এমসিকিউর প্রশ্ন হতে পারে যেখানে কোন নাট্যগোষ্ঠীর কথা বলা হয়েছে, উত্তর হবে বহুরূপী। আর শম্ভু মিত্র শম্ভু, একেও ব্র্যাকেটে রাখো। অমর গাঙ্গুলি অমর, একেও ব্র্যাকেটে রাখো। আর বৌদি তৃপ্তি মিত্র, তো বৌদি এই বহুরূপী নাট্যগোষ্ঠী নাট্য দলে প্রত্যেকে তৃপ্তি মিত্রকে বৌদি বলে সম্বোধন করে, তাই তৃপ্তি মিত্র এখানে বৌদি বলেই সম্বোধিত। আর বৌদি তৃপ্তি মিত্র ব্র্যাকেটে রাখবে, বৌদি তৃপ্তি মিত্র এই শব্দ দুটোকেও ব্র্যাকেটে রাখো। বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকতেন। তাহলে বহুরূপীর যত সভ্য মানে সদস্য, স্বজন আত্মীয় স্বজন বহুরূপীর সঙ্গে জুড়ে রয়েছে যারা, তো সেই আত্মীয় স্বজন পরিজন তারা ওই নামেই ডাকতেন। ওই নামেই ডাকতে মানে বৌদিকে তৃপ্তি মিত্র এই নামেই ডাকতেন, অর্থাৎ তৃপ্তি মিত্রকে বৌদি বলে সম্বোধন করতেন। নাটকটির শুরু দর্শকদের সঙ্গে শম্ভু মিত্র একটি লম্বা কথোপকথন দিয়ে। এই লাইনটাকে তোমরা দাগ দিয়ে রাখবে। আমি এর আগেও আলোচনা করেছি যে কোনো লাইন তোমরা যদি দাগ দাও তাহলে সেই লাইনটা হয় 1 নাম্বারের এসএকিউর প্রশ্ন হতে পারে, না হলে ওটা 5 নাম্বারের ব্রড কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন হতে পারে। তো এই যে লাইনটা দাগ দিতে বললাম এটা থেকে কিন্তু 5 নাম্বারের প্রশ্ন হবে। তাই তোমরা এই লাইনটাকে দাগ দিয়ে পাশে স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখো, তাহলে পড়ার সময় চোখে পড়বে যে এটা থেকে ব্রড কোশ্চেন হতে পারে 5 নাম্বারের রচনাধর্মী প্রশ্ন। তাই নাটকটির শুরু দর্শকদের সঙ্গে শম্ভু মিত্রের লম্বা কথোপকথন দিয়ে শুরু হচ্ছে। মঞ্চে তিনি দাঁড়িয়ে রয়েছেন, দর্শকদের সঙ্গে তিনি কথোপকথন করছেন। দর্শকরা কি আর সরাসরি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন? নিশ্চয়ই নয়, কিন্তু ধরে নিতে হবে পাঠকদেরকে দর্শকেরাও তার প্রশ্নের উত্তর দিচ্ছেন, কারণ দর্শকেরা হয়ে উঠেছে তার সঙ্গে আর একটা চরিত্র। তো নাটকের শুরু দর্শকদের সঙ্গে শম্ভু মিত্র লম্বা কথোপকথন দিয়ে। এখান থেকে প্রশ্ন কি হবে না, শম্ভু মিত্র দর্শকদের সঙ্গে কি কথা বলছিলেন, তো সেই কথাটাকেই তোমাদের নিজের ভাষায় লিখতে হবে, কম বেশি 150টা শব্দে, ব্রড কোশ্চেন মানে রচনাধর্মী প্রশ্ন হিসেবে। পর্দা খুললে দেখা যায়, পর্দা খুললে দেখা যায়, তাহলে মঞ্চ, এবারে মঞ্চে আগে থেকেই পর্দা পড়ে রয়েছে, পর্দা খুললে দেখা যাচ্ছে যে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। মঞ্চ কিন্তু ফাঁকা রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে মঞ্চে কিন্তু কিচ্ছু নেই, মঞ্চে কেউ নেই, মাত্র একটা চরিত্র দাঁড়িয়ে রয়েছে। কে?
শম্ভু মিত্র। সৌম্য মিত্র। তাহলে পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। আর এর আগেও আলোচনা করেছি যে এই বহুরূপী নাট্যগোষ্ঠীর প্রযোজনায় দ্বিতীয় নাটক মঞ্চস্থ হচ্ছে বিভাব। যে বিভাব নাটক মঞ্চস্থ হচ্ছে সেই বিভাব নাটক মঞ্চস্থ করার মতো যে মঞ্চসজ্জা তার যথেষ্ট অভাব ছিল, কারণ তীব্র অভাব বা দারিদ্র্য থেকেই শুরু হয়েছিল এদের পথ চলা। তাই মঞ্চসজ্জা করা হয়নি, সাদাসিধে সাদা আলো, মানে একটা আলো মাত্র জ্বলছে, সাদা আলো একটা। তো সেই সাদাসিধে সাদা আলোয় মঞ্চের মাঝখানে সৌম্য মিত্র দাঁড়িয়ে রয়েছেন। তিনি সরাসরি দর্শকদের বলতে শুরু করেন, এই লাইনটাও তোমরা দাগ দেবে। তিনি সরাসরি বলতে শুরু করেন দর্শকদের, এই লাইনটা দাগ দেবে। এই লাইনের প্রশ্নের উত্তর যা, নাটকটির শুরু দর্শকদের সঙ্গে সৌম্য মিত্রের লম্বা কথোপকথন দিয়ে, এই লাইনের প্রশ্নের উত্তর একই। তার মানে এটাও রচনাধর্মী প্রশ্ন, দাগ দিয়ে স্টার মার্ক দিবে, 5 লিখে রাখবে। দর্শকদের তিনি সরাসরি কি বলছেন, দর্শকদের তিনি বলছেন, তার মানে এখন তোমরা পাঠক হিসেবে নয়, এখন তোমরা দর্শক হিসেবে সৌম্য মিত্রের কথা বোঝার চেষ্টা করো, সৌম্য মিত্রের কথাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করো। তিনি কি বলছেন, কি বলতে চাইছেন। কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। তাহলে বিভাব নাটকের নামকরণ কে করেছেন? কোনো এক ভদ্রলোক, জনৈক কোনো একজন। কিন্তু কে তিনি সেই নাম এই মুহূর্তে যেহেতু নেওয়া হয়নি বা করা হয়নি, তাই সৌম্য মিত্র নিজেও জানে না, হয়তো ভুলেই গেছে। যাই হোক, কোনো এক ভদ্রলোক তিনি এই নাটকের নাম বিভাব রেখেছেন। কোথা থেকে তিনি বিভাব নামটা পেলেন? না, পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে, যত পুরনো নাট্যশাস্ত্র ছিল, তো সেই পুরনো নাট্যশাস্ত্রের মধ্যে সংস্কৃতও আছে। পুরনো নাট্যশাস্ত্র বলেছে, তো সংস্কৃত নাট্যের কথা বলা হয়েছে, নাট্যশাস্ত্রের কথা বলা হয়েছে। সেখানে ঘেটে তিনি একটা নাম পেয়েছেন বিভাব, ওই নামটাকেই তিনি আজকের নাটকের নাম হিসেবে রেখেছেন। এবারে তোমরা এটাকে ব্র্যাকেটে রাখবে, পুরনো সব নাট্যশাস্ত্র, এটার আগের থেকে নাটক, এটার আগের থেকে তোমরা ব্র্যাকেটে রাখো কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র, এইটাকে ব্র্যাকেটে রাখো। তো এটাকে থেকে বুঝে যাবে যে বিভাব নামকরণ কে করেছিলেন। নির্দিষ্ট কোনো নামকরণ করা হয়নি, ভদ্রলোকের নাম নেওয়া হয়নি, কোনো এক ভদ্রলোক। তবে তিনি কোথা থেকেই নামটা সংগ্রহ করেছিলেন? না, পুরনো নাট্যশাস্ত্র ঘেটে। যাই হোক, সংস্কৃত হিসাবে তিনি ঠিক কি বেঠিক, পুরনো নাট্যশাস্ত্র সংস্কৃত থেকে নামটা নিয়েছে, তো বিভাবের অর্থ সংস্কৃততে কী ছিল, সংস্কৃত হিসাবে তিনি ঠিক কি বেঠিক, অর্থাৎ এই নাট্য কাহিনীর সঙ্গে বিভাবের অর্থের মিল আছে কি নেই। সংস্কৃতে বিভাবের যা অর্থ, সেই অর্থের সঙ্গে আমাদের বিভাব নাটকের বিষয়গত বা গল্পের দিক থেকে কোনো মিল আছে কি না, সংস্কৃত হিসাবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা। এখন কথা হচ্ছে, বিভাব নাটকের নামকরণের সার্থকতা নিয়ে তো আলোচনা করতে দিতেই পারে। এটা একটা রচনাধর্মী প্রশ্ন হতে পারে। যে কোনো গল্প, যে কোনো কবিতা বা নাটক, প্রবন্ধ, তাদের নামকরণের সার্থকতা সম্পর্কে লিখতে দিতেই পারে। তাহলে আমাদের বিভাব নাটকের নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করতে গেলে আগে তো বিভাবের অর্থ লিখতেই হবে। বিভাব কথাটির অর্থ কী? না, বিভাব শব্দটা এটা তো সংস্কৃত শাস্ত্রের মধ্যেই আছে, সংস্কৃত গ্রন্থের মধ্যে আছে। প্রাচীন অলঙ্কার শাস্ত্রে বিভাব কথাটির অর্থ হলো রতি ইত্যাদি 9 প্রকার ভাবের উদ্বোধক। রতি মানে কামনার ভাব, তো রতির মতো আরও 9 প্রকার ভাবের উদ্বোধন ঘটায় যা, তাই হলো বিভাব। এখানে কিন্তু কোথাও রতি অর্থাৎ কামনার ভাবের কথা বলা হয়নি। এখানে অন্যান্য ভাবের মধ্যে হাসির ভাব ফুটে উঠেছে, কিন্তু নাটকের শেষের দিকে গিয়ে একটা ট্র্যাজিক একটা পরিবেশ তৈরি হয়েছে। তার মানে শুরু হয়েছিল হাসির ভাব দিয়ে, আর শেষের দিকে গিয়ে একটা দুঃখের, একটা মর্মান্তিক কাহিনী, আবার কিছুটা শ্লেষাত্মক, ব্যঙ্গ, বিদ্রুপাত্মক। তো বিভাব মানে রতি ইত্যাদি 9 প্রকার ভাবের উদ্বোধক। তো সেই হিসেবে এই নাট্য কাহিনীর যে বিষয়, সেই বিষয়ের সঙ্গে অর্থগত মিল আছে কি নেই সেটা নিয়ে যারা ভাবে তারা ভাবুক গে। কিন্তু সৌম্য মিত্রের কথা হচ্ছে যে এই নাটকের নামটা
বিভাব না দিয়ে যদি অভাব দেয়া যেত তাহলে কিন্তু অনেক বেশি যুক্তিসঙ্গত মনে হতো। তো ব্র্যাকেটে তোমরা রাখবে অভাব কথাটাকে, বিভাবের পরিবর্তে অভাব কথাটা রাখলে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হতো। কারণ দুরন্ত অভাব থেকেই শুরু হয়েছিল এর পথ চলা, মানে দুরন্ত অভাব থেকেই এর জন্ম। তাহলে বিভাব নামকরণ পাল্টে যদি অভাব রাখা হতো তাহলে ভালোই হতো। তো তোমরা এটা দাগ দেবে, এই যে নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে, এই লাইনটা দাগ দাও। নামের দিক থেকে সামান্য আপত্তি আছে, প্রশ্ন থাকবে কার, কোন নামের দিক থেকে আপত্তি ছিল। তারপরে আবার দাগ দেবে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, এইটাও দাগ দাও। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, এটাও দাগ দাও। আর অভাব নাটক কথাটাকে ব্র্যাকেটে রাখতে বললাম, ওটা ব্র্যাকেটে রাখো। কারণ দুরন্ত অভাব থেকে এর জন্ম, দুরন্ত অভাব মানে প্রচণ্ড তীব্র অভাব থেকে এর জন্ম হয়েছে, এই লাইনটাও দাগ দেবে। কারণ দুরন্ত অভাব থেকে এর জন্ম, প্রশ্ন থাকবে দুরন্ত অভাব থেকে কার জন্ম। আমাদের একটা ভালো স্টেজ নেই, তো অভাবের কথা বলছে, দারিদ্র্যের কথা বলছে, কতখানি অভাব দারিদ্র তার তীব্রতাটা দেখো। একটা ভালো স্টেজ নেই, একটা নাট্যগোষ্ঠী নাটককে মঞ্চস্থ করবে তার জন্য একটা ভালো স্টেজ দরকার, কিন্তু সেই স্টেজ নেই, স্টেজও নাই, এবারে সিন সিনারি নেই। পেছনে যে সিন সিনারিগুলো ঝুলিয়ে রাখা হয়, ধরো একটা নাটকের একটা দৃশ্য মঞ্চস্থ হচ্ছে, দৃশ্য উপস্থাপিত হচ্ছে, তাহলে সেই দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পেছনে একটা সিন সিনারি দিয়ে রাখা হলো, যাতে দর্শকেরা ওই দৃশ্যটাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারে, ভালোভাবে বুঝতে পারে। তাহলে সিন সিনারির দরকার, অথচ সিন সিনারি নেই, আলো নেই, ঝালর কিছুই আমাদের নেই। বলো ঝালর মানে কি? পর্দা। মঞ্চের পর্দা নেমে আসে এক একটা দৃশ্য শেষ হওয়ার পরে, তো ঝালরও নেই। এগুলো সব নিজেদের বলে কিছুই নেই, সঙ্গে থাকার মধ্যে আছে কেবল নাটক করার বোকামিটা, এই লাইনটাকে তোমরা দাগ দেবে। এই যে সঙ্গে থাকার মধ্যে আছে কেবল নাটক করার বোকামিটা, দাগ দাও। আচ্ছা, নাটক করাটাকে বোকামি কেন বলা হয়েছে? একটা শ্রেণীর চোখে নাটক করা, নাটক থিয়েটার, এগুলো বোকামো ছাড়ার কিছু না, বোকামি। যারা বোকা তারাই নাটকে যায়। নাটককে বোকামি কেন বলা হয়েছে? কারণ নাটক থেকে সেই রূপভাবে অর্থেরও কামাই করা যায় না। কারণ নাটক থেকে সেই অর্থে অর্থ উপার্জন করা যায় না। অন্যান্য জীবিকায় যেভাবে অর্থ উপার্জন করা যায়, হয়তোবা অর্থের প্রত্যেক মাসে অর্থের একটা নিশ্চয়তা আছে অর্থ উপার্জনের, কিন্তু এখানে নাটকের ক্ষেত্রে অনিশ্চয়তা। কোনো মাসে নাটক হতেও পারে, আবার নাও হতে পারে, কোথাও সামান্য বেশি পেলেও পেতে পারে, কোথাও আবার কোনো দিন নাটকে একদম উপার্জন নাও হতে পারে। আর বিশেষ করে গ্রুপ থিয়েটারগুলোর কথা তো আগেই বলেছি, যারা পেশাদার থিয়েটার, পেশাদার রঙ্গমঞ্চ, সেখানে যদিও বা পয়সা পাওয়া যায়, যদিও বা না পয়সা পাওয়া যায়, সেখান থেকে ভালো মতো পয়সা পাওয়া যায়, মোটা অঙ্কের পয়সা পাওয়া যায়, কিন্তু এরা তো গ্রুপ থিয়েটার, এরা তো পয়সা উপার্জন করার জন্য নাট্যচর্চা করছে না। আসলে নাটকের প্রতি প্রবল ভালোবাসা আছে, নাটকের প্রতি এদের আগ্রহ আছে, নাট্যচর্চাটাকে বজায় রাখতে চায়, এরা শিল্পী মানুষ, কিন্তু অভিনয় করে দারুণ। তাহলে যারা ভালো অভিনয় করছে তারা যদি পেশাদার থিয়েটারে অভিনয় না করে এই সমস্ত গ্রুপ থিয়েটারে অভিনয় করে, তাহলে এক শ্রেণীর মানুষের কাছে, বিশেষ করে যারা হিসেবি বুদ্ধি সম্পন্ন, যারা ভাবে কি কাজ করছি তার কত দাম পাচ্ছি, যারা ভাবে এই নাটকটা করলে আমি বিনিময়ে কত পারিশ্রমিক পাবো, এখানে আমার কত লাভ আছে কত ক্ষতি আছে, যারা এরকম হিসেব নিকেশ করে ফেলে, তাদের কাছে এই ধরনের মানুষ তো বোকা, এই ধরনের শিল্পীরা তো বোকাই হয়। এরকম আমরা দেখেছি একজন চিত্রশিল্পী আছে, অসাধারণ তারা ছবি আঁকেন, এবং সেই সমস্ত ছবিগুলো যেন জলজ্যান্ত জীবন্ত হয়ে ওঠে। ওই ছবিগুলোকে তারা কিন্তু বিক্রি করতে চায় না, তারা যদি বিক্রি করে তাহলে বিরাট অঙ্কের অর্থ তারা পাবে, কিন্তু বিক্রি তারা কিছুতেই করে না। তবে আবার এরকমও দেখা যায়
ওই ছবিকে যদি কেউ নিয়ে গিয়ে মর্যাদা দিয়ে সাজিয়ে রাখে, বাঁধিয়ে রাখে, অর্থাৎ ওই ছবির সমজদার পায়, প্রকৃত সমজদার পায়, তাহলে ওই শিল্পী মানুষ কী করে, টাকা না নিয়েই তাদের হাতে তুলে দেয়। কারণ তারা চায় তার শিল্পটা বেঁচে থাকুক এবং সেই শিল্পের মাধ্যমে শিল্পী তো বেঁচে থাকবে। যদি বিক্রি করা হয়ে যায় তাহলে শিল্পী তার শিল্পী সত্তাটাকে বিক্রি করে দিল। তো এই সমস্ত মানুষ এক শ্রেণীর মানুষের চোখে, এক শ্রেণীর মানে সুযোগ সন্ধানী, স্বার্থপর, হিসেবি বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে কিন্তু এরা বোকা। আরে কি বোকা রে তুই, তুই যদি এটা বিক্রি করতিস কত টাকা পেতিস, তুই বিক্রি না করে তুই মানুষকে দান করে দিলি। তোর মতো বোকা এই একবিংশ শতাব্দীতে আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। তো এদের কাছে নাটক করার ব্যাপারটা বোকামি বলে মনে হয়। তাহলে সঙ্গে থাকার মধ্যে আছে নাটক করার বোকামি, মানে নাটকের প্রতি প্রবল ভালোবাসা, আগ্রহ। এটা এক শ্রেণীর চোখে পাগলামো ছাড়া আর কিছুই নয়। তাও যদি বা জোগাড় যন্তর করে অভিনয় একটা ফাঁদি, অভিনয় করতে গেলে সামান্য কিছু তো পয়সা লাগবে। অভিনয়ে একটা নাটক অভিনয় করতে গেলে তার মঞ্চস্থ করার জন্য সামান্য কিছু তো লাগবেই। তো জোগাড় যন্ত্র করে যতটুকু দরকার সেইটুকুর আয়োজন করে যদি অভিনয় একটা ফাঁদি, মানে অভিনয় একটা শুরু করে, ব্যবস্থা করে, সঙ্গে সঙ্গে আর একটা সমস্যা শুরু হলো। অনেক কষ্টে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার বাকি করে কিছু আয়োজন করে যদি একটা নাটক শুরু করা হয়, সঙ্গে সঙ্গে আর একটা বিপদ। বলো বিপদটি কি? সরকারের পেয়াদা চলে আসে। সরকারের পেয়াদা সঙ্গে সঙ্গে চলে আসে। সরকারের প্রতিনিধি, যাকে খাজনা আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে, কর ট্যাক্স আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে এসে হাজির হবে স্টেজের দরজায়। কী কারণে? না, খাজনা দিতে হবে। আপনারা নাটক করছেন, সরকারকে খাজনা না দিয়ে, ট্যাক্স না দিয়ে তো নাটক করা যাবে না, তো আপনাদের খাজনা দিতে হবে। কিন্তু তারা যে পেশাদারদের কাছ থেকে খাজনা নেয় তা কিন্তু না, তারা পেশাদারদের কাছ থেকে নেন না। দাগ দাও, এই লাইনটা তোমরা দাগ দেবে। তারা পেশাদারের কাছে খাজনা নেন না। এখন পেশাদারদের কাছে তো খাজনা নেয়ই না, পেশাদারদেরকে খাজনাতে মুকুব করে দেয়, ছাড় দিয়ে দেয়। এমনকি উল্টে ওই পেশাদার নাট্য দলগুলোকে তারা আরও আর্থিক দিক থেকে সাপোর্ট দেয়। তার মানে যারা অলরেডি আর্থিক দিক থেকে অনেক বেশি মজবুত হয়ে রয়েছে তাদেরকে আরও মজবুত করা হচ্ছে। আর যারা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, অনেক অভাব দারিদ্র্যের ঝড়ঝাপটা পেরিয়ে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদেরকে সরকার তো সাপোর্ট করেই না, আরও কি করে, যেন তেন প্রকারেণ তাকে অবদমিত করে দেয়। কারণ সে যদি অবদমিত হয়ে যায়, মানে হারিয়ে যায়, তাহলে পেশাদারদের যে কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বী থাকলো না। তাহলে আমাদের কাছ থেকে নেন, তাহলে কেন খাজনা নেয় এই সমস্ত গ্রুপ থিয়েটারের কাছ থেকে? বোঝা গেল? দাগ দাও। কিন্তু আমাদের কাছে নেন কারা, কাদের কাছ থেকে কি নেন, কেনই বা নেন, এটাই প্রশ্ন। আমাদের কাছে নেন কারণ আমরা নাটক নিয়ে তো ব্যবসা করি না। যারা নাটক নিয়ে ব্যবসা করে না, সরকারের পেয়াদা তাদের সঙ্গেই লাগে। যারা নাটক নিয়ে ব্যবসা করে তাদেরকে নানা দিক থেকে সাপোর্ট দেয়, তাদের অবলম্বন হয়ে হিসেবে পাশে দাঁড়ায়। কিন্তু আমরা নাটক নিয়ে ব্যবসা করি না, আর ব্যবসা করি না বলেই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন। একদম গলা টিপে, দিবি কি না টুটি চেপে দেবো। এরকম কিন্তু তোমাদের কারোর বাড়িতে এরকম ধরনের অভিজ্ঞতা হলেও হতে পারে। পরবর্তীতে দেখবে চাকরি বাকরি যদি না করে ব্যবসা করো, তো সেই ব্যবসা করতে গেলে যেভাবে ছোটাছুটি করতে হবে, যেভাবে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হবে, তাতে হয়তো দেখা যাবে ব্যবসা করার ইচ্ছেটাই মরে যাচ্ছে। দূর বাবা, এত ছোটাছুটি করে এত অনুমতি আদায় করতে হবে, তাও আবার এখানে যাও ওখানে যাও, নানা ধরনের বিপত্তি, নানা ধরনের সমস্যা, একদিন নয় দুদিন নয়, দিনের পর দিন ছুটতে হচ্ছে। তখন মনে হবে দরকার নেই ব্যবসা করার। যাই হোক, আমরা নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন। এবং সেই নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে, দাগ দাও, এই লাইনটা দাগ দেবে, সেই নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে, দাগ দাও। প্রশ্ন থাকবে এখানে কি নেওয়ার কথা বলা হয়েছে?
আর নেওয়াটা সাঁড়াশি ভঙ্গিতে বলতে কেমন ভঙ্গি? সাঁড়াশি দেখেছ? রান্নাঘরে আছে। সাঁড়াশি, সাঁড়াশির যে দুটো মুখ, দুটো ঠোঁট দিয়ে চেপে ধরে রাখা হয়, তার মানে এদিক থেকেও চাপ আর ওদিক থেকেও চাপ, দুদিক থেকে চাপ। সাঁড়াশি আক্রমণ মানে হচ্ছে দুদিক থেকে চেপে ধরা। একে তো অভাব দারিদ্র্যে আমরা ভুগছি, তার মানে একদিক থেকে প্রচণ্ড চাপ আছেই, আর একদিক থেকে সরকারের পেয়াদাও খাজনা আদায় করার জন্য জোর জবরদস্তি করছে, চাপ দিচ্ছে, মানে একেবারে সাঁড়াশি চাপ, সাঁড়াশির মতো দুদিক থেকে চাপ দেওয়া, স্যান্ডউইচ করে দিচ্ছে। তো এই যে সাঁড়াশি ভঙ্গিতে এমনভাবে চাপ সৃষ্টি করে, উপায় নেই, সরকারের পেয়াদাকে খাজনা দিতেই হবে। তো আমরা কি করি? বাধ্য হয়ে সর্বস্ব তাদের হাতে তুলে দিই। তো সর্বস্ব দিয়ে ধুয়ে আবার বোম কালি বলে রাস্তায় নেমে পড়ি। বোম কালি, কজনের কথা বলা হয়েছে এখানে? দুজন দেবতার কথা বলা হয়েছে। মা কালী তো আছেই, আর বোম মহাদেব, মহাদেব, ভোলে বাবা, শিব। তার মানে একজন দেবী বা দেবতার নয়, এই যাত্রায় আমাদের যদি রক্ষা করতে পারে দুইজনের সাপোর্ট লাগছে। মানে যে জায়গা থেকে শুরু করেছিলাম আবার সেই জায়গাতে পৌঁছে গেছি, মানে শূন্য থেকে শুরু করেছিলাম শূন্যতেই পড়ে গেছি, কারণ সব কিছুই তো তুলে দিয়েছি। তো আমরা যখন অসহায় হয়ে পড়ি, আমরা যখন বিপদে পড়ে অসহায় হয়ে যাই, তখন একমাত্র সহায় হয় ভগবান। একজন ভগবান নয়, ভগবানকে আমরা ডেকেই চলি। এই ভগবানের কাছে, ওই দেবতার কাছে, ওই দেবীর কাছে কত মানত করি, কত প্রার্থনা করি, কারণ আমাদের অসহায়তাটা তখন প্রবল। তাই একজন নয়, মনে তখন যার কথা আসে তাকেই ডাকি। বোম কালী বলে রাস্তায় নেমে পড়ি, মানে একেবারে শূন্য, একেবারে গোড়া থেকে শুরু করি, শূন্য থেকে শুরু করি। যাও একটু বা শুরু করেছিলাম, সব কেড়ে নিয়েছে। তাই বোম কালী বলে, অর্থাৎ এই যাত্রায় বাবা মহেশ্বর, ভোলানাথ আর কালী সহায় হও। কারণ নাটক আমরা তো বন্ধ করব না। তাহলে নাটক যদি বন্ধ না করি, নাটক যদি বজায় রাখি, তাহলে এই যাত্রায় আমাদের মানসিক শক্তি হবে, আত্মবিশ্বাস হবে, আত্মবিশ্বাসের কারণ হবে ভগবান। যাই হোক, তাহলে সরকারের পেয়াদা বারবার আসছে, খাজনা নিয়ে চলে যাচ্ছে, আর আমাদেরকে আবার সেই শূন্যের জায়গাতে ঠেলে দিচ্ছে। অতএব এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় নাটকও বজায় থাকবে, সরকারের পেয়াদাকে খাজনাও দিতে হবে না। তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। দাগ দাও, এই লাইনটা দাগ দাও। অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এইটা একটা 5 নাম্বারের ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন হবে। স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখো। অনেক ভেবে চিন্তে, অনেক ভাবনা চিন্তা করে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্রশ্ন থাকবে যে প্যাঁচটা কি? একটা প্যাঁচ, এমন একটা প্যাঁচ, এমন একটা বুদ্ধি, জটিল একটা প্যাঁচ, এমন একটা প্যাঁচ, এমন একটা পন্থা, এমন একটা রাস্তা, যে পন্থা, যে প্যাঁচ, যে রাস্তা নিলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এক কথায় প্যাঁচটা কি? নাট্যভঙ্গিমা, নাট্যভঙ্গি, নাট্যভঙ্গি। নাট্য মঞ্চে নাট্যসজ্জার উপকরণের অভাবে নাট্যভঙ্গির দ্বারা তাকে পূরণ করা। তো অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, যাতে স্টেজের দরকার হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে, যে কোনো একটা প্ল্যাটফর্ম, ও স্টেজ মঞ্চ টঞ্চ বেঁধে দরকার নেই, কোনো একটা সাদা মাটা একটা জায়গা হলেই হবে, প্ল্যাটফর্ম হলেই হবে। সেখানে সিনারি, জানলা, দরজা, টেবিল, বেঞ্চ কিছুরই দরকার হবে না। এমনকি বাংলা সরকারের নয়, ওই তৎকালীন বাংলা সরকারের সাপোর্টও দরকার নেই, কারোর সাপোর্ট লাগবে না, কাউকে অবলম্বন হিসেবে পাশে দাঁড়াতে হবে না, কিচ্ছু দরকার নেই। শুধু প্ল্যান, শুধু পরিকল্পনা, শুধু প্যাঁচ, শুধু পন্থা, শুধু রাস্তাটাকে ঠিকমতো প্রয়োগ করতে হবে। বুদ্ধিটা কি করে এলো বলি, দাগ দাও। বুদ্ধিটা কি করে এলো বলি, এই প্যাঁচ বা এই পন্থার যে বুদ্ধি, সেই বুদ্ধিটা নাট্যকার সৌম্যমিত্র কোথা থেকে পেয়েছিলেন, কি করে এসেছিল? দাগ দাও, বুদ্ধিটা কি করে এলো বলি। প্রশ্ন থাকবে কোন বুদ্ধির কথা বলা হয়েছে। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, দাগ দাও, দাগ দাও। পুরনো বাংলা নাটকে লেখা আছে, দাগ দাও। প্রশ্ন থাকবে পুরনো বাংলা নাটকে কি লেখা আছে। লেখা আছে রাজা রথারোহণম নাটয়তি, এটাকে ব্র্যাকেটে রাখো। রাজা রথারোহণম
নাটয়তি, এটা ব্র্যাকেটে রাখো। তো এটার অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। রথে আরোহণ করলেন না, মনে রাখতে হবে রথে আরোহণ করার ভঙ্গি করছেন। তার মানে ভঙ্গিটা করলেই দর্শকেরা বুঝে যেত যে রাজা রথেই চড়ছেন। সেখানে রথের দরকার ছিল না, ঘোড়ার দরকার ছিল না, কিছুর দরকার ছিল না, শুধু ভঙ্গির মাধ্যমেই বুঝিয়ে দেয়া যেত রাজা রথে আরোহণ করছেন। কিন্তু কি যে সেই ভঙ্গি, দাগ দাও। কিন্তু কি যে সেই ভঙ্গি, এই লাইনটাতে দাগ দাও। ভঙ্গিটা কি, কেমন ভঙ্গি করলেই দর্শকরা বুঝে যেত, সেটা কিন্তু লেখা নেই, উল্লেখ করা নেই। অর্থাৎ কি যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতে পারে না, এটাও দাগ দেবে, তা আজ কেউ বলতে পারে না। প্রশ্ন লিখবে কে কি বলতে পারে না, আজকের কে কি বলতে পারে না, না ভঙ্গিটা কীরকম ছিল সেটা কেউ বলতে পারে না। তাহলে নাট্যকার ভাবলেন, সৌম্যমিত্র ভাবলেন নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল, নিশ্চয়ই থাকবে, নাহলে ভঙ্গিটার কথা কেন বলা হবে। ভঙ্গিটা কি সেটা ছিল না, কিন্তু ভঙ্গির কথা উল্লেখ করা হয়েছে যে এরকম কিছু একটা ভঙ্গি ছিল যার দ্বারা এরকমভাবে বোঝানো হতো। নিশ্চয়ই কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শকেরা ধরে নিত যে রাজা রথে চড়লেন। রথেরও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না, কিন্তু কি সেই ভঙ্গি যা আজকের দর্শকেরা মেনে নেবে, ভঙ্গিটা কি যা করলে আজকের দর্শকেরাও মেনে নেবে, সেটাই খুঁজে পাচ্ছেন না। যাই হোক, কিন্তু এটুকু বোঝা গেল যে পুরনো বাংলা নাটকে ভঙ্গির ব্যবহার ছিল। এবারে আরও ভঙ্গির ব্যবহার তিনি কোথা থেকে সন্ধান পাচ্ছেন না, উড়ে দেশের যাত্রায়। উড়ে দেশ মানে কোন দেশ, মানে কোন রাজ্য? হ্যাঁ, এই লাইনটা তোমরা দাগ দাও, এই লাইনটা তোমরা দাগ দাও। উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, লাইনটা দাগ দাও। প্রশ্ন থাকবে উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে কি বলেছিলেন, না তোমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি, উড়িষ্যার ভাষা, উড়িয়া ভাষা। অর্থাৎ তুমি ঘোড়ায় চড়ে গিয়ে বা ঘোড়া নিয়ে গিয়ে চঞ্চল মানে দ্রুত খবর নিয়ে আসো। তো এই বলে দূতকে পাঠালো। এই লাইনটাকে তোমরা দাগ দিয়ে রাখবে, কারণ এটার অর্থও লিখতে দিতে পারে যে তোমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি, এটা অর্থ কী। দুধ অমনি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার মতো হেড হেড করতে করতে বেরিয়ে গেল। তোমরা নিজেরাই একটু মনে মনে ভেবে নাও, দুই পায়ের মাঝখানে একটা লাঠি, তো ওই লাঠিটাকে রেখে এমন ভঙ্গি করে করে যাচ্ছে, ওই লাঠিটা কাজ করে যাচ্ছে ঘোড়ার, আর ওই হেড হেড করে এমন ভঙ্গি করে এগোচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে দুধ কিন্তু ঘোড়ায় চড়ে যাচ্ছে। তাহলে হেড হেড করতে করতে বেরিয়ে গেল। একটু পরে সেই একই ভঙ্গিতে ফিরে এসে ওইভাবে দুই পায়ের মাঝে লাঠিটাকে রেখে ওই হেড হেড করতে করতে একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দিল, অর্থাৎ সংবাদ দিল। কি সংবাদ সে নিয়ে এসছে, কাকে সংবাদ দিল? রাজাকে। রাজাকে সংবাদ দিল। দর্শক কিন্তু কেউ হাসলো না। আমাদের যদি এটা শুনতে শুনতে কারোর হাসি পায় তাহলে বুঝতে হবে যে এখন এই মুহূর্তে আমরা ওই ভঙ্গিটাকে মন থেকে নিতে পারছি না বা গ্রহণ করতে পারছি না, সেই কারণে। কিন্তু ওই সময় ওই বিষয়টা এতটা গম্ভীর হয়ে উঠত, এতটা সিরিয়াস হয়ে উঠত যে দর্শকরা কিন্তু কেউ হাসতো না, ভঙ্গিটাকে তারা মেনে নিত। সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দুধ ঘোড়ায় চড়েই গেল এবং ঘোড়ায় চড়েই এলো। ডাক দেবে কিন্তু কেউ হাসলো না, এই দর্শক কিন্তু কেউ হাসলো না, এটা দাগ দাও। দর্শক কিন্তু কেউ হাসলো না। প্রশ্ন থাকবে কি দেখে দর্শকেরা কেউ হাসেনি, দর্শক কিন্তু কেউ হাসলো না, কি দেখে দর্শকেরা হাসলো না। আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, এই লাইনটা দাগ দেবে। আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। প্রশ্ন মারাঠি তামাশায় সৌম্যমিত্র কি দেখেছিলেন, না মারাঠি তামাশায়, মারাঠি নাটকে সৌম্যমিত্র দেখছেন মঞ্চের এক পাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করছে। মঞ্চের এক পাশে দাঁড়িয়ে, তারপরে মঞ্চের এক পাশটাকে বোঝানো হচ্ছে এটা জমিদারের প্রাসাদ, জমিদারের বাড়ি। তো সেই জমিদারের বাড়ির সামনে চাষি দাঁড়িয়ে রয়েছে জমিদারের মুখোমুখি, জমিদারের কাছে হাত জোড় করে অনেক কাকুতি মিনতি করছে। কি বলছে সেটা এখানে বলা নেই, কিন্তু সে যে অসহায় অবস্থায় কিছুর প্রার্থনা করছে সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, অনেক কাকুতি মিনতি করলো।
কিন্তু বোঝাই গেল সেই কাকুতি মিনতিতে জমিদারের কঠিন হৃদয়, পাষাণ হৃদয় এতটুকু বিগলিত হয়নি, মনটা নরম হয়নি। তিনি তাকে সেখান থেকে এক অর্থে দূর দূর করে তাড়িয়ে দিলেন। শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে। মনোরথ মানে মনের বাসনা, মনের ইচ্ছে পূর্ণ হলো না চাষির, ব্যর্থ মনোরথ। উপায় নেই, যার কেউ নেই, অসহায়ের সহায় কে? ভগবান। তাহলে এবারে মন্দিরে যেতে হবে। চাষি এখন মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে ভগবানের কাছে নালিশ জানাবে। ভগবানের কাছে নালিশ জানালে ভগবান কতটা শুনবে এবং তার সুরাহা করবে সেটা তো আমিও জানি না, কিন্তু এটা জানি যে একটা মানুষ যখন অসহায় হয়ে ভগবানের কাছে নিজের মনের কথা বলে তখন নিজের মনটা তার অনেক হালকা হয়। কোথাও না কোথাও সে মনের দিক থেকে অনেকটা সাহস সঞ্চয় করতে পারে, নিজেকে আশ্বস্ত করতে পারে, সান্ত্বনা দিতে পারে। যাই হোক, ভগবানের কাছে নালিশ জানাতে চললো। তোমরা দাগ দেবে, ভগবানের কাছে নালিশ জানাতে এই লাইনটা দাগ দাও। আবার দাগ দেবে শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে, এটাও দাগ দেবে, আলাদা আলাদা করে দাগ দাও। শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে, এটা দাগ দেবে যে কে কেন মন্দিরে গিয়েছিল। আর ভগবানের কাছে নালিশ জানাতে এটাও দাগ দেবে যে ভগবানের কাছে কি নালিশ জানাতে গেল। জমিদার যে তার কথা রাখেনি, জমিদার যে তাকে অপমান করেছে বা তাকে তাড়িয়ে দিয়েছে, তো সেই নালিশ জানাতেই যাবে। জমিদারের কর্মকাণ্ডের কথা, কুকর্মের কথা বলতে যাবে। জমিদার এত রূঢ়, নিষ্ঠুর, ওই অমানবিক, ওই কথাগুলো বলতে যাবে। যাই হোক, চলল বটে, চাষি তো চলল, কিন্তু বেরিয়ে গেল না। মঞ্চের ওপর থেকে কিন্তু বেরিয়ে যায়নি। ওই মঞ্চের ওপরে তক্তায় গোল হয়ে ঘুরপাক খাচ্ছে, তক্তার উপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেলো। তো তক্তার উপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খাচ্ছে মানে দর্শকদেরকে কি বোঝাচ্ছে? সে গ্রাম অতিক্রম করেছে। হ্যাঁ, তিনি এখন গ্রাম অতিক্রম করে চলেছেন। তাহলে যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে এটাই বোঝাচ্ছে। যদি মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে আবার ঢুকতো হয়তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময়টাকে কাজে লাগানোর জন্য যাতে দর্শকেরা ওই মুহূর্তে অন্যমনস্ক হয়ে না পড়ে বা বোর না হয়, তার জন্য দর্শকদেরকে হয়তো ইনভলভ রাখার চেষ্টা করা হয়েছে। তারপর অপর পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে, তার মানে এক পাশে জমিদারের মহল ছিল আর এক পাশে গ্রামের অন্য দিকে এটা মন্দির। তো অপর পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে গিয়ে ভগবানকে মনের দুঃখের কথা বলতে লাগলো। ভগবানের কাছে মনের দুঃখের কথা বলছে। এমন সময় দেখা গেল মঞ্চের ওপরে যে অভিনেতা জমিদার সেজে অভিনয় করেছিল সেই একই অভিনেতা একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে যাচ্ছে। কিভাবে? মঞ্চের ওপরে দাঁড়িয়ে নিজেই মুখে দাড়ি গোঁফ এঁটে পুরুত সাজছে। তাহলে দর্শকদের সামনে মঞ্চের উপরে দাঁড়িয়ে মুখে যদি দাড়ি গোঁফ এঁটে পুরুত সাজে, দর্শকেরা তো দেখতেই পাচ্ছে। তাহলে দর্শকেরা সেটা মেনে নাও নিতে পারে না, দর্শকেরা কিন্তু মেনে নিয়েছিল, কারণ এই রকম ধরনের ভঙ্গিতে, এই রকম ধরনের পদ্ধতিতে দর্শকেরা অভ্যস্ত ছিল যে একজন ব্যক্তি দুটো চরিত্রে অভিনয় করতে পারে এবং তার জন্য গ্রিন রুমে গিয়ে সেজে আবার না এসে মঞ্চে দাঁড়িয়েই সে যে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে যেতেই পারে, এটা দর্শকেরা মেনেই নেবে। এর জন্য দর্শকেরা কোনো হাসাহাসি করবে না, ব্যঙ্গ বিদ্রুপ করবেই না। যাই হোক, তাহলে এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল, সে দর্শকদের সামনে মুখে একটা দাড়ি গোঁফ এঁটে পুরুত সেজে অপর পাশে চাষির সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন গর্জন শুরু করে দিল। ধর্মীয় তর্জন গর্জন। সেই সময়ের ধর্মধ্বজীরা, ধর্মের ধ্বজা বা পতাকা নিয়ে যারা মানুষের উপরে আঘাত হানত, যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করত ধর্মকে ব্যবহার করে, সেই সমস্ত ধর্মধ্বজীরা কী করত না, ধর্মীয় তর্জন গর্জন করে সাধারণকে আরও অসহায় করে দিত। তর্জন গর্জন শুরু করে দিল, অর্থাৎ সে বলল যে দোষ জমিদারের না, দোষ তোমার। তুমি কেন ভগবানের কাছে জমিদারের বিরুদ্ধে নালিশ জানাতে এসেছো? হ্যাঁ, তুমি হয়তো খাজনা দিতে পারোনি, তুমি হয়তো সময় মতো তার টাকা দিতে পারোনি, ইত্যাদি ইত্যাদি। দোষটা চাপিয়ে দিল চাষির ওপরে। এবং মাঠ ভর্তি লোক নিঃশব্দে এসব মেনে নিয়ে দেখলো। মাঠ ভর্তি লোক, কেউ কিন্তু আপত্তি করলো না।
কেউ কিন্তু বিরক্ত হলো না, কেউ কিন্তু হাসি ঠাট্টা করলো না, ব্যঙ্গ বিদ্রুপ করলো না, সবাই মেনে নিয়ে দেখে নিল। তার কারণ এরকম ধরনের পদ্ধতিতে তারা আগে থেকে অভ্যস্ত ছিল। তাহলে এই রকম জায়গাগুলো থেকে নাট্যকার যখন বিশেষ বিশেষ ভঙ্গির সন্ধান পেলেন, এগুলো দেখে তিনি প্রথমে খুব আনন্দ পেয়েছিলেন, তার মনের মধ্যে একটা উল্লাস তৈরি হয়েছিল। নাট্যকার তিনি বলছেন সৌম্যমিত্র যে দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা। দাগ দাও, দাগ দাও। দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা। প্রশ্ন থাকবে এখানে কোন পন্থার কথা বলা হয়েছে। এই যে পন্থা আর আগে যে প্যাঁচ, একই উত্তর হবে, প্রশ্ন আলাদা হলেও উত্তর একই। তাহলে পেয়ে গেছি পন্থা। কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন কেমন আবার চুপসে গেলাম, মানে আরও কেন দমে গেলাম, হতাশ হয়ে পড়লাম, কেমন যেন আশাহত হলো। যত ভাবছে, কি ভাবছে? আচ্ছা, এখনকার দর্শকেরা কি ওই ধরনের ভঙ্গিকে মানবে, মেনে নেবে? যখনই ভাবছে তখনই কেমন যেন চুপসে যাচ্ছে, কারণ তার মনে হলো লোকে মানবে না। দাগ দেবে, মনে হলো লোকে মানবে না। প্রশ্ন, লোকেরা কি মানবে না? যাই হোক, মনে হলো লোকে মানবে না। কেন মানবে না? কারণ ওটা তো উড়িষ্যার যাত্রা, মারাঠি তামাশা, ওগুলো সব গ্রামের মানুষজন মেনে নিয়েছে। কিন্তু নাট্যকার সৌম্যমিত্র যে নাটককে উপস্থাপন করছে সেটা তো শহরে, তো শহরের দর্শকেরা কি আদৌ মানবে? এ শহরে সব কত কত ইংরেজি জানানো লোক, তো ইংরেজি জানা লোক, হ্যাঁ, তার মানে উচ্চশিক্ষিত, ইংরেজি জানে, তার মানে এরা সাহেবদেরকে অনুকরণ করে, তাহলে ইংরেজি জানা লোক। হ্যাঁ স্যার, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন যাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কটা স্লো হয়ে যাচ্ছে, একটু সমস্যা হতে পারে, আর অল্পটুকু আছে, একটু শুনতে থাকো। তো মনে হলো লোকে মানবে না, কারণ এই শহরের ইংরেজি জানা লোক, অনেক লোক আছে যারা ইংরেজি জানে, মানে ইংরেজদেরকে অনুকরণ করে ভাষার দিক থেকে, তাদের আদব কায়দা, তাদের পোশাক আশাককেও নকল করে। তারা ফি হপ্তায় বিলেতি বায়োস্কোপ দেখতে যায়। বিলেতি বায়োস্কোপ মানে কি? সিনেমা? হ্যাঁ, সিনেমা দেখতে যায়, বিলেতি সিনেমা দেখতে যায়, ইংরেজি সিনেমা দেখতে যায়। তারপরে প্যান্টালুন পরে ইংরেজি বলে। প্যান্টালুন মানে আবার তো প্যান্ট, সেটা তো বুঝলামই। এখানে প্যান্টালুন মানে হচ্ছে সাহেবি প্যান্টের কথা বলা হয়েছে, সাহেবি পোশাকের কথা বলা হয়েছে। তো সাহেবি পোশাক পরে, সাহেবি আদব কায়দা, সাহেবি ভাষাতে তারা অভ্যস্ত, এবং সাহেবদের মতো বিলেতি ইংরেজি সিনেমা দেখতে যায়। তো বিলেতি ইংরেজি সিনেমা দেখতে যায়, তার মানে তারা অনেক বেশি উচ্চশিক্ষিত, অনেক বেশি শহুরে। তো তার কারণে তারা কি এই সমস্ত গ্রাম্য ভঙ্গিকে মানবে? মনে হয় মানবে না। তো যত ভাবছে সে নাট্যকার ততই দমে যাচ্ছে। তাই সৌম্যমিত্র বলছে তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে এই ইংরেজি শিক্ষিত বাঙালিরা মানতে পারে, যদি সাহেবে মানে। কারণ সাহেবদেরকে তো তারা নকল করছে। তো সাহেবরা যদি এই ভঙ্গিটাকে মেনে নেয়, সাহেবরা যদি মনে করে হ্যাঁ এরকম ভঙ্গি নাটকে চলবে, আমরা কিন্তু এটাকে গ্রহণ করছি, এটাকে মেনে নিচ্ছি, এটাকে আমরা স্বীকার করছি, তাহলে সাহেবরা স্বীকার করলে, সাহেবরা মেনে নিলে, আমাদের বাঙালি ইংরেজি শিক্ষিত দর্শকেরাও মেনে নেবে। যেমন রবি ঠাকুরকে মেনেছিল, কারণ রবি ঠাকুরকে সাহেবরা মেনেছিল, আর সাহেবরা রবি ঠাকুরকে মেনেছিল বলেই উচ্চ শিক্ষিত ইংরেজি জানা, সাহেবদের অনুকরণ প্রিয় বা অনুকরণকারী বাঙালিরাও কিন্তু মেনে নিয়েছিল। দাগ দেবে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। রবি ঠাকুরকে কারা কোন দিক থেকে মেনেছিল? আবার দাগ দেবে, মানতে পারে যদি সাহেবে মানে, এটাও দাগ দিয়ে রাখো, যে সাহেবরা মানলে কারা কি মেনে নিতে পারে। এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, এটাও দাগ দাও। এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, এইটা দাগ দাও। সাহেবের লেখা পড়েছিল, কোন সাহেবের কথা বলা হয়েছে, কি নাম তার? আইজেনস্টাইন। হ্যাঁ, এই আইজেনস্টাইনকে তোমরা ব্র্যাকেটে রাখো। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক, ব্র্যাকেটে রাখো এই তথ্যটাকেও। রুশ দেশীয় মানে রাশিয়ার বিখ্যাত একজন চিত্র পরিচালক, সিনেমার পরিচালক।
ব্র্যাকেটে রাখবে রুশ দেশীয় চিত্র পরিচালক, নামটাকেও ব্র্যাকেটে রাখবে আইজেনস্টাইন। তো আইজেনস্টাইনের একটা লেখা সৌম্যমিত্র পড়েছিলেন, তো সেই লেখা পড়ে তিনি জানতে পেরেছিলেন একবার কাবুকি থিয়েটার বলে একটা জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। ব্র্যাকেটে রাখবে কাবুকি থিয়েটার, ব্র্যাকেটে রাখবে মস্কোতে, কাবুকি থিয়েটারকে ব্র্যাকেটে, মস্কো এটাকেও ব্র্যাকেটে, আর জাপানি থিয়েটার এটাকেও ব্র্যাকেটে। তাহলে জাপানি থিয়েটারের নাম কাবুকি, সেই কাবুকি থিয়েটার জাপান থেকে মস্কোতে এসেছে। মস্কো কোথাকার রাজধানী? রাশিয়া। তাহলে কাবুকি থিয়েটারের নাটক দেখার সৌভাগ্য হয়েছিল মস্কোতে বসে, রাশিয়াতে বসে, ওখানকার চিত্র পরিচালক আইজেনস্টাইনের। তো উনি কাবুকি থিয়েটারের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন, ওই লেখার মধ্য দিয়ে তাদের প্রশংসা করেছেন। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। তো ওই লেখা থেকেই নাট্যকার সৌম্যমিত্র জানতে পারছেন। দাগ দাও, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন, এটা দাগ দাও। প্রশ্ন থাকবে কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়ে আইজেনস্টাইন লিখেছেন। তো কী লিখেছেন? নিশ্চয়ই এটাই লিখবেন যে কাবুকি থিয়েটারে মঞ্চসজ্জা নয়, কাবুকি থিয়েটারে প্রাধান্য পেয়েছে, গুরুত্ব পেয়েছে নাট্য ভঙ্গিমা, নাট্যভঙ্গি। যাই হোক, তার লেখা পড়ে জানতে পারলাম যে, এটাও দাগ দাও, তার লেখা পড়ে জানতে পারলাম, আইজেনস্টাইনের লেখা পড়ে কী জানতে পেরেছিলেন, এটা দাগ দেবে। তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে। হ্যাঁ, এখানেই বলে দেওয়া হয়েছে ওই কাবুকি থিয়েটারে ভঙ্গির বহুল ব্যবহার আছে। এই ভঙ্গির কথাটাকে তোমরা ব্র্যাকেটে রাখো, তাহলে ভঙ্গির ব্যবহার আছে। ভঙ্গি, যে ভঙ্গিকে আমরা পরে দেখব নাট্যকার কিন্তু প্রয়োগ করেছে এই বিভাব নাটকেই। তাহলে ভঙ্গির বহুল ব্যবহার আছে, এবং এই ভঙ্গির কথা বলতে গিয়ে তিনি এখানে কাবুকি থিয়েটারে দুটো নাট্য দৃশ্যকে তুলে ধরেছেন, উদাহরণ হিসেবে দুটো নাট্য দৃশ্যকে তুলে ধরেছেন। যখন উত্তর লিখবে তোমরা সেই দুটো নাট্য দৃশ্যের প্রথমত দ্বিতীয়ত করে 1-2 করে আলাদা আলাদা করে প্যারাগ্রাফে লিখবে। যেমন ধরুন একজন নাইট, এটা আমি আলোচনা করে দিয়েছিলাম, একজন নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। তো নাইট দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন, তাহলে নাইট কাছে যখন আছে তাকে বড় দেখাবে, যত দূরের দিকে চলে যাবে আস্তে 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 ছোটই দেখাবে, আর তারপরে চোখের আড়ালেই চলে যাবে। মনে করুন তিনি এই স্টেজের পেছনের দিক থেকে, ধরো স্টেজের পেছনের দিকটাতে তিনি দাঁড়িয়ে আছেন, ওটাকে ধরা হয়েছে একটা দুর্গ। আর দুর্গকে বোঝানোর জন্য দুইজন শিফটার যারা মঞ্চের ওপরে দাঁড়িয়ে মাঝে মাঝে জিনিসপত্র পড়ে থাকলে সেগুলোকে নিয়ে যায়, মঞ্চ থেকে নিয়ে চলে যায়, তারা হচ্ছে জিনিসপত্রকে শিফট করে, এখান থেকে ওখান থেকে সরিয়ে নেয়। তো সেই দুইজন শিফটার ওই নাইটের পেছনে দাঁড়িয়ে রয়েছে, হাতে কি ধরে নিয়ে বলো? আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, মস্ত একটা বড় দুর্গদ্বার, দুর্গের দরজাকে একটা ফ্রেম, একটা কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওটাই বোঝাচ্ছে ওটা একটা দুর্গ, দুর্গের গেট, প্রধান ফটক, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে নাইট। তাহলে মনে করুন তিনি এই স্টেজের পেছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন, তার মানে তিনি দুর্গের দরজা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, এবং তার ঠিক পেছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদ্বার হাতে করে দাঁড়িয়ে আছে, মস্ত বিরাট বড় একটা দুর্গদ্বার ধরে দাঁড়িয়ে আছে। তারা শিফটার, শিফটার কথাটাকে ব্র্যাকেটে রাখো। শিফটারদের এখানে কি কাজ, শিফটারদের এখানে কোন কাজে ইনভলভ করা হয়েছে? শিফটার, আর ব্র্যাকেটে রাখো মস্ত দুর্গদ্বার, আর ব্র্যাকেটে রাখো নাইট। তিনটে শব্দকে ব্র্যাকেটে রাখবে, নাইট, মস্ত দুর্গদ্বার আর শিফটার। স্টেজের ওপর এই শিফটারদের উপস্থিতিতে কেউ কি কোনো মনে করে না, স্টেজের ওপরে শিফটাররা আছে, তাদের উপস্থিতিতে কেউ কোনো কিছু মনে করে না, কারণ দর্শকরা জানে ওরা শিফটার, ওরা জিনিসপত্র পড়ে থাকলে নিয়ে যাবে, আবার জিনিসপত্র দিয়ে যাবে, ওদের কাজ এটাই। ওরা এখানকার নাটকের কোনো চরিত্র নয়, তাই ওরা থাকুক না থাকুক তাতে দর্শকদের কিচ্ছু এসে যায় না। নাইট 2-3 পা এগোলো, তার মানে দুর্গ থেকে বেরিয়ে এবারে চলেই যাচ্ছে, 2-3 পা এগোলো। তখন সেই শিফটাররা বড় দরজা দিয়ে, মানে বড় দরজা রেখে দিয়ে তার থেকে অপেক্ষাকৃত, তার থেকে আর একটু ছোট দরজা ধরে দাঁড়ালো, তার মানে বোঝানো হলো যে ও কাজ থেকে আরও দূরে চলে গেল। এরকম করে নাইট যখন প্রায় ফুড লাইটের কাছে এসে গেছে, ফুড লাইট, ফুট মানে তো পায়ের পাতা,
তো তোমরা নাটক দেখলে দেখতেই পাবে মঞ্চের একদম সামনের দিক থেকে মানে পায়ের কাছ থেকে ওপরের দিকে লাইটগুলোকে ফোকাস করে রাখা হয়, তো এগুলোকে ফুড লাইট বলা হয়। তো ওই ফুড লাইটের কাছে মানে হচ্ছে মঞ্চের একদম সামনের দিকে যখন এসে পড়েছে তখন দেখা গেল শিফটাররা ওই যে মাঝারি দরজাটা, মাঝারি দুর্গদ্বারটাকে রেখে দিয়ে আরও একটু ছোট দরজা ধরে মানে দুর্গদ্বার ধরে দাঁড়িয়ে আছে। তার মানে আস্তে আস্তে বড় থেকে ছোট হচ্ছে, তার মানে দুর্গ থেকে বেরিয়ে অনেক দূর চলে যাচ্ছে, এটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ পার্সপেক্টিভ রচনা হলো আর কি, এই লাইনটাকে দাগ দেবে, অর্থাৎ পার্সপেক্টিভ রচনা হলো। পার্সপেক্টিভ রচনা, পার্সপেক্টিভ মানে কি? পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত, নাটকের যে পরিপ্রেক্ষিত, নাটকের যে প্লট, নাটকের যে প্রেক্ষাপট, সেটাই বোঝানোর জন্য এইভাবে দুর্গদ্বারকে ব্যবহার করা হয়েছে। নাইট কত দূর এসে পড়েছে সেটাই বোঝানো হয়েছে এইভাবে, দাগ দেবে। নাইট কত দূর এসে পড়েছেন তাই বোঝানো হলো। প্রশ্ন থাকবে যে নাইট কত দূর এসে পড়েছে সেটা বোঝানোর জন্য এখানে কি পদ্ধতি নেওয়া হয়েছে, কোন ভঙ্গির সাহায্য নেওয়া হয়েছে, কোন উপকরণের সাহায্য নেওয়া হয়েছে বা কীভাবে সেটাকে তুলে ধরা হয়েছে। তাহলে একটা দৃশ্য কাবু, হ্যাঁ বললেন যে পার্সপেক্টিভ রচনা হলো আর কি, সে কোশ্চেনটা আপনি দিয়েছিলেন প্রসঙ্গ উল্লেখ করো। ও হ্যাঁ, এটাও হতে পারে। কোন প্রসঙ্গে বলা হয়েছে, প্রসঙ্গটাই হবে এইরকম, প্রসঙ্গটা হবে এরকম যে ওই দুর্গদ্বার, প্রথমে বড় দুর্গদ্বার, তারপরে মাঝারি, তারপরে ছোট দুর্গদ্বার ধরে শিফটাররা দাঁড়িয়েছিল, আর নাইট ক্রমশ এগিয়ে যাচ্ছিল মঞ্চের সামনের দিকে। তো এইভাবে ওই পার্সপেক্টিভ রচনা করা হয়েছে। আর কোন প্রসঙ্গে যদি বলা হয়, এটা কিন্তু আমি কোনভাবে বললাম, কোন প্রসঙ্গে যদি বলা হয় তাহলে ওই কাবুকি থিয়েটারের ভঙ্গি দেখে আইজেনস্টাইন যে অনেক কথা লিখেছে ওই লেখার প্রসঙ্গটা নিয়ে আসবে। কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক দেখে অনেক কথা লিখেছিলেন আইজেনস্টাইন, উচ্ছ্বসিত হয়ে ওই প্রসঙ্গে বলা হয়েছে। বা এর সঙ্গে যোগ করতে পারো নাট্যকার যে ভঙ্গির সন্ধান পেয়েছিলেন, ভঙ্গির সন্ধান করার প্রসঙ্গে, তিনি ভঙ্গির সন্ধান পেয়েছিলেন কোথা থেকে সেই প্রসঙ্গে বলা হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে কাবুকি থিয়েটারে আর একটা দৃশ্যকে তুলে ধরা হয়েছে। তারপর ধরুন দুজন লোকের লড়াইয়ের দৃশ্য আছে, দাগ দাও। দুইজন লোকের লড়াইয়ের দৃশ্য কথাটাকে দাগ দেবে। দুজন লোকের লড়াইয়ের দৃশ্যটা সম্পর্কে লিখতে হবে ছোটো করে। তার মানে দুজন লোক লড়াই করছে, তলোয়ার নিয়ে যুদ্ধ করছে, কিন্তু তলোয়ার নেই। তাহলে তলোয়ারের পরিবর্তে শুধু ভঙ্গির দ্বারা তারা বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ করছে, প্রবল তুমুল যুদ্ধ। সেই লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে, বাস্তব লড়াই নয়। সত্যিকার হাতে তলোয়ার দিয়ে লড়াই করলে তলোয়ারে ঠোকা খেয়ে ঝনঝন করে শব্দ উঠবে, ওই রকম ধরনের বাস্তব লড়াই নয়। কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিকভাবে মরে গেল। টোটালটাই কাল্পনিক ব্যাপার, শুধু ভঙ্গির দ্বারাই দেখানো হচ্ছে দৃশ্যটাকে। আবার যে মরে গেল সে যখন মারা যাচ্ছে তার মরার বাহারও কত, দাগ দাও। সে মরারও বাহার কত, কীরকমভাবে মরছে। তবে সেই মরাটার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে, একটা শৈল্পিক ব্যাপার আছে, একটা এস্থেটিক ব্যাপার আছে। এস্থেটিক মানে একটা নান্দনিক ব্যাপার আছে। সেই মরা আলতা চিপে অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিঁচুনি দেখে বাস্তব মরা নয়। আলতা চিপে বোঝানো হলো রক্তে ভেসে যাচ্ছে, তুলোতে করে বা শিশিতে করে আলতা রেখে আলতা চিপে দিয়ে দেখানো হচ্ছে রক্তে ভেসে যাচ্ছে, এইরকমভাবে দেখানো নয়। এরকমভাবে আড়ম্বর জাঁকজমকপূর্ণভাবে মৃত্যুর দৃশ্যকে তুলে ধরা হচ্ছে না। হাত পা ছুঁড়ে একবারে আছাড় কাছাড় খেতে খেতে ওই রকমভাবে বিভৎস খিচুনি দেখিয়ে বাস্তব মরাকে দেখানো হচ্ছে না, একটা আর্টিস্টিক মরাকে দেখানো হচ্ছে, একটা এস্থেটিক মরাকে দেখানো হচ্ছে। দাগ দাও। সে খুব আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা, এটা দাগ দাও। আর্টিস্টিক মরা, ইস্থেটিক মরা। তো প্রশ্ন থাকবে এখানে আর্টিস্টিক মরা বা ইস্থেটিক মরা, এখানে কি ধরনের মরার কথা বলা হয়েছে বা কোন মরার দৃশ্য তুলে ধরা, কীভাবে মরার দৃশ্যটাকে তুলে ধরে ইস্থেটিক বা আর্টিস্টিক হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে। ধরুন একবার হয়তো লোকটার হাতটা নড়ে উঠল, একবারে তির করে আস্তে করে নড়লো, জোরে না আস্তে করে নড়লো। তারপর একটা ঠ্যাং তির করে কাঁপলো, তারপর মুন্ডুটা দুবার ঘুরলো আস্তে করে।
তারপর চোখটা দুবার ঘুরলো, ব্যাস। তারপর জিভ বের করে এন্তেকাল ফরমালো, একেবারে এন্তেকাল, ইহকাল শেষ, ইহকালের আয়ু শেষ। এন্তেকাল ফরমালো মানে ইহকালের জীবন শেষ, মানে পরকালে চলে গেল। এবং সেই সময়ে যখন তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে, সেই সময় তার সদ্য বিধবা স্ত্রী, সবেমাত্র লোকটা মারা গেছে, তার মানে তার স্ত্রী বিধবা হয়েছে, সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে, মানে একবারে হাত পা ছড়িয়ে আছাড় কাছাড় খাচ্ছে, চিৎকার চেঁচামেচি করে কাঁদছে, তখন যদি সেই মৃত লোকটা উঠে পুটপুট করে চলেই যায়, পুটপুট করে মানে চুপি সারে টুকটুক করে চলে যায়, দর্শকদের সামনেই কিন্তু যাচ্ছে চলে, মৃত লোকটা উঠে চলে যাচ্ছে, তাহলে দর্শকেরা তো তাকে দেখে হাসতে পারে, ব্যঙ্গ বিদ্রুপ করতেই পারে, কিন্তু দর্শকরা কিছু মনে করে না, দাগ দেবে। তো দর্শকরা কিছু মনে করে না, এটা দাগ দাও, প্রশ্ন থাকবে দর্শকেরা কোন ব্যাপারটাকে নিয়ে মাথা ঘামায় না বা কিছু মনে করে না। কারণ দর্শকেরা কেন কিছু মনে করে না, কারণ স্ত্রীর দুঃখটাই সেখানে প্রধান হয়ে উঠেছে, স্ত্রীর দুঃখটা। এবারে স্ত্রী কি করবে, সদ্য বিধবা স্ত্রী, সেই অসহায় স্ত্রীর যে কষ্ট যন্ত্রণা দুঃখটা সবার কাছে প্রধান হয়ে উঠেছে, সবার মনকে ব্যথিত করেছে, সবাই তার প্রতি সহানুভূতিশীল, সমব্যথী। তাহলে ওই দুঃখটাই প্রাধান্য পেয়েছে, সেখানে স্বামীটা অবান্তর হয়ে গেছে, স্বামীটা তো অবান্তর, সেখানে স্বামীটা যেন গৌণ হয়ে পড়েছে। তাই স্বামীটা কি হলো না হলো, মারা গেল সেটা বড় কথা নয়, স্ত্রী এবারে কি করে থাকবে, তার যন্ত্রণা, তার কষ্ট, তার দুঃখটা এখানে এতটাই প্রাধান্য পেয়েছে, মানে স্ত্রী অভিনেত্রী হিসেবে তার দুঃখটাকে এমনভাবে ফুটিয়ে তুলতে পেরেছে, দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে, দর্শকেরা কিন্তু সেটাকেই গুরুত্ব দিচ্ছে, সেটার দিকে আকৃষ্ট হচ্ছে। ওই মুহূর্তে দর্শকদের সম্পূর্ণ দৃষ্টি ওই সদ্য বিধবা স্ত্রী টেনে নিয়েছে। তাই মৃত লোকটা উঠে যদি পুটপুট করে চলে যায়, তাহলে দর্শকরা কিছু মনে করে না। তার মানে বুঝতে হবে এইরকম ধরনের পদ্ধতি নাটক চলাকালীন এটা প্রচলিত ছিল, আর সেটা দর্শকরা মেনে নিয়েছিল, যে যার পার্ট, যার অভিনয় শেষ হয়ে যাবে, তার অভিনয় শেষ হয়ে গেলে মঞ্চে থাকার বা মঞ্চে পড়ে থাকার কোনো দরকার নেই, সে চলে যেতে পারে, সেটা দর্শকদের সামনেই ঘটতে পারে, দর্শকরা কিচ্ছু মনে করবে না। তাহলে এই পড়ে নাট্যকারের বুকে একটু ভরসা এলো। তাহলে আমরা এরকম ভঙ্গির প্রয়োগ শহুরে নাট্যমঞ্চে বিভাবে করতেই পারি, একটা এক্সপেরিমেন্ট করেই দেখা যাক, নিশ্চয়ই দর্শকরা মানতে পারে। তো যাই হোক, আজকের সূচনা অংশের এই পর্যন্ত আলোচনা হয়ে থাকলো। আর একটু আলোচনা আছে, যে আলোচনাটাকে আমি কেন বাকি রাখলাম, কারণ পরের দিনের ওই আলোচনাটাকে শুরু করার পরেই কিন্তু তার পরের অংশটাতে আমাদের যাওয়া অনেক সহজ হবে। তাই আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা। টাটা স্যার। টাটা, সবাইকে টাটা।